নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন সুবোধ ঘোষের লেখা একটি গল্প। আজকের গল্প রূপো ঠাকরুনের ভিটে। খিদিরপুরের সঙ্গে এই ছোট জগৎপুরের কোনো মিল নেই। জায়গাটাকে সত্যি ছোটখাটো একটা ভিন্ন জগৎ বলেই মনে হয়েছে সুক্তির। 5 ক্রোশ দূরে রেল লাইন আর 3 ক্রোশ দূরে টেলিগ্রাফের লাইন। তবুও ভালো। এই তো মাত্র 3টি দিন পার হয়েছে। মস্ত বড় একটা পালকি রেল স্টেশন থেকে খিদিরপুরের মেয়ে সুক্তিকে তুলে নিয়ে চলে এসেছে এখানে। 8 জোড়া বেহারার পা 3 কাঁচা সড়কের ধুলো আর 2 ক্রোশ ডাঙা আর জাঙ্গালের ধুলো মাখতে মাখতে ছোট জগৎপুরের ভিতর ঢুকতেই চাষিদের ঘরের আঙিনা থেকে চিৎকার করে ছুটে এলো একপাল ছোট ছেলে মেয়ে। বৌরানী, বৌরানী! চলন্ত পালকির দরজার কাছে এগিয়ে এসে উঁকি ঝুঁকি দিয়ে ছোট জগৎপুরের বৌরানীকে দেখতে থাকে ছেলে মেয়ের দল। তারপরেই ব্যস্তভাবে পথের একপাশে সরে গিয়ে দাঁড়ালো। কারণ পালকির ঠিক পিছনেই ঘোড়ায় চড়ে আসছেন রাজাবাবু। ঘোড়ার গলার ঘুঙুর বাজে ঝুমঝুম করে। বিয়ে হয়ে গিয়েছে রাজাবাবুর। বৌরানীকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে ফিরছেন। এরই মধ্যে একদিন বউ কথা কয়ের ডাক শুনেছে সুক্তি। অনেক চেষ্টা করেছে পাখিটাকে দেখবার জন্য, কিন্তু দেখতে পায়নি। ঠিক বুঝতে পারা যায় না কোন গাছের আড়ালে কোথায় বসে পাখিটা ডাকছে। মনে হয় শুধু একটা ডাক এই বাতাসের মধ্যেই গা ঢাকা দিয়ে আকাশের এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছে। 3 দিনের মধ্যেই সুক্তির বড় বেশি ভালো লেগে গিয়েছে ছোট জগৎপুরের পাখির ডাক। 3 দিন ধরে নহবতের স্বর অশ্রান্তভাবে বেজে বেজে আজ থেমেছে। কুটুম্ব আত্মীয়রা যারা এসেছিলেন তাঁরাও সবাই বিদায় নিয়ে চলে গিয়েছেন। প্রজাবাড়ির যত ছেলে মেয়ে এসেছিল মেঠাই নেবার জন্য তাদেরও হুল্লোড় থেমেছে, চলে গিয়েছে সবাই। বিকাল হওয়ার আগে একদল চাষি মেয়েও এসেছিল বৌরানীর মুখ দেখবার জন্য। মুখ দেখে খুশি হয়েছে তারা। তারপর আতসের করে চিঁড়ে পেয়ে আরও খুশি হয়ে সবাই চলে গিয়েছে। 3 দিন ধরে মুখ দেখাতে দেখাতে একটু ক্লান্ত হয়ে পড়েছিল সুক্তি। অমুক পণ্ডিত মশাই, অমুক গুরু ঠাকুর আর অমুক বড় ঠাকুর, দূরের এই গ্রাম আর সেই গ্রাম থেকে নানা ধরনের মানুষ এসেছে আশীর্বাদ করতে। শুধু মুখ দেখাতে দেখাতে নয়, প্রণাম করতে করতেও ঘাড়ে যেন ব্যথা ধরে গিয়েছে। তবুও ভালো, একটুও খারাপ লাগে না সুক্তির। একটু হাঁপ ছাড়বার জন্যই অথবা ছোট জগৎপুরের আকাশটাকে একটু ভালো করে দেখবার জন্যই বাড়ির ছাদের উপর এসে দাঁড়ায় সুক্তি। যতদূর দেখা যায় দূরের ও নিকটের সব দৃশ্যগুলিকেই দৃষ্টি ঘুরিয়ে দেখতে থাকে। হঠাৎ চমকে ওঠে সুক্তি। দূরের ওই নদীর পাশে গাছের ভিড়ের ভিতর থেকে সেই রকমের একটা মন্দির মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে দেখা যায়। চূড়ার উপর আবার ঠিক সেই রকমই একটা ত্রিশূলও যে রয়েছে। অন্যদিকে চোখ ঘুরিয়ে আর মুখ কালো কালো করে দাঁড়িয়ে থাকে সুক্তি। একটু অশান্ত হয়ে ওঠে সুক্তির মন। একটা অস্বস্তি কাঁটার মতো মনের ভেতর বিঁধতে থাকে। ওই দুঃসহ দৃশ্যটা যে 4 বছর আগের একটা আর্তনাদের কথা স্মরণ করিয়ে দেয়। সুক্তির এই নতুন জীবনের শান্তি ও আনন্দকে বিদ্রূপ করার জন্যই দৃশ্যটা যেন একটা হিংসুক চোরা দৃষ্টির মতো দূর খিদিরপুরের গাছপালার ভিতর থেকে বের হয়ে আর আড়ালে পা টিপে টিপে এগিয়ে এসে ঠাঁই নিয়েছে। খিদিরপুরে আর ছোট জগৎপুরে কোথাও কোনো মিল নেই। সেকেলে দুর্গের মতো গড়ন এই বাড়িটার সঙ্গে খিদিরপুরের একেলে বাড়িগুলোর কোনো মিল নেই। তবে এক জায়গায় এই মিল, আর এত কুৎসিত মিল কেন?
4 বছর আগের একটি সায়াহ্নের একটা ঘটনা মাত্র, বুদ্ধিহীন কয়েকটা মুহূর্তের ভুল মাত্র। খিদিরপুরের বাড়ির ছাদে দাঁড়িয়ে যেন দৃশ্যটার দিকে মুগ্ধভাবে তাকিয়ে আর পাশের একটা পরিচিত মুখের কাছ থেকে গল্প শুনতে শুনতে হঠাৎ চমকে উঠেছিল সুক্তি। সেই ধরনের একটা দৃশ্যকে যে এখানেও তৈরি করে রেখেছে ওই নদীর তীর, গাছের ভিড়, মন্দিরের চূড়া আর ত্রিশূল। হাত ধরা একটা লুব্ধ ও উন্মাদ অনুরোধের কাছ থেকে সরে যেতে পারেনি সুক্তি। যে ঘটনা মনে পড়তে কতবার মুখ কালো করেছে, আর সন্ধ্যার অন্ধকারে বসে কতদিন কেঁদেও ফেলেছে সুক্তি। যে ঘটনার কথা স্মরণ করে আর 4 বছর ধরে নিজেকে ঘৃণা করেছে, অসুচি বোধ করেছে, আর হঠাৎ আতঙ্কে সুস্বপ্নও ভেঙে গিয়েছে সুক্তির। সেই ঘটনাকে স্মরণ করিয়ে দেবার জন্য ঠিক সেই ধরনের একটা দৃশ্য এখানে আবার কেন? কিন্তু এটা খিদিরপুরের বাড়ির ছাদ নয়, ছোট জগৎপুরের রাজবাড়ির ছাদ। তবে আর কিসের ভয়? মিথ্যা আর অকারণ ভয়ে আনমনার মতো কতক্ষণ দাঁড়িয়েছিল সুক্তি তা সে জানে না। হঠাৎ চোখে পড়ে পূবের দিকের আকাশটা সত্যি মেঘলা হয়ে উঠেছে। সেই রকমই একটা মেঘ ভেসে আসছে ওই মন্দিরের দিকে। সূর্য প্রায় ডুবে এসেছে। পশ্চিমের আকাশ সেই রকমের লাল আর পূবের আকাশটা সেই রকমের কালো। ওই মেঘটা মন্দিরের ত্রিশূলকে তো এইবার ছুঁয়েই ফেলবে। সঙ্গে সঙ্গে হয়তো ঝিলিক দিয়ে উঠবে সেই 4 বছর আগের দিনটার মতো, ও সেই রকমেরই একটা বিদ্যুৎ। সেই মুহূর্তে কানের কাছে বেজে উঠবে একটা ভয়ঙ্কর অনুরোধ। তারপর তারপর সে ঘটনার কথা মনে পড়লে এখনো শিউরে ওঠে সুক্তি। মনে পড়ে তার কিছুক্ষণ পরেই তৃপ্ত ও সফলকাম একটা সর্বনেশে পায়ের শব্দ আস্তে আস্তে সিঁড়ি ধরে নিচে চলে গিয়েছিল। মাগো! চোখের উপর আঁচল চেপে ছটফট করে। ঠিক 4 বছর আগে খিদিরপুরের বাড়ির ছাদে যেভাবে চোখে আঁচল দিয়ে একটা ভুলের জ্বালা চাপা দেবার চেষ্টা করেছিল সুক্তি। আস্তে আস্তে একটা পায়ের শব্দ সিঁড়ি ধরে উপরে উঠতে থাকে। তারপরেই ব্যস্তভাবে যেন ছুটে এসে সুক্তির কাছে দাঁড়ায়। শুভেন্দু বিস্মিত ও ব্যথিত হয়েই বলে, এ কি, তুমি কাঁদছ সুক্তি? চোখের উপর থেকে আঁচল তুলে নিয়ে হেসে ওঠে সুক্তি। কে বললে কাঁদছি? চোখে জল দেখছ? শুভেন্দু হাসে। না, তবে চোখে আঁচল চেপে কি করছিলে? তোমার পায়ের শব্দ শুনছিলাম। কি করে বুঝলে আমার পায়ের শব্দ? অন্য কারো পায়ের শব্দও তো হতে পারত। সুক্তির মুখের হাসি হঠাৎ নিষ্প্রভ হয়ে যায়। চোখের দৃষ্টিটাও কেমন করুণ হয়ে ওঠে। কিন্তু পরমুহূর্তেই হেসে অস্থির হয়ে মুখের উপর আঁচল চাপে সুক্তি। কি হলো? যা খুশি তাই বলা হচ্ছে, মুখে একটু বাঁধছে না? হাসিয়ে দেবার আর ভুলিয়ে দেবার ক্ষমতা আছে সুক্তির। শুভেন্দু সত্যি প্রসন্নভাবে হাসতে থাকে। সে হাসির ছোঁয়া লেগে সুক্তির এতক্ষণের যন্ত্রণাটাও যেন নিঃশেষে মুছে যেতে থাকে। ও ছাই একটা দৃশ্য দেখে এত বিচলিত হবার কোনোই দরকার ছিল না। কবেকার কোন এক অন্ধকারের দাগ পৃথিবীর কারো চোখে ধরা পড়েনি, কোনোদিন কেউ জানতেও পারবে না। তবে বৃথা আর মনটাকে এত ভাবিয়ে তুলে লাভ কি? সুক্তির মুখের হাসি দেখে যে ছোট জগৎপুরের মন এরই মধ্যে ভুলে গেছে, সেই ছোট জগৎপুরকে চিরকাল এমনি করেই হাসিয়ে ও ভুলিয়ে রাখলেই তো হলো। সুক্তি জানে সে ক্ষমতা তার আছে। শুভেন্দুরও ভাবতে একটু আশ্চর্য লাগে। এই যে এত সুন্দর দেখতে একটি মানুষ,
যার সঙ্গে জীবনে কোনোদিন পরিচয় ছিল না। সে কি করে মাত্র 7টা দিনের মধ্যে শুভেন্দুর সঙ্গে এত আপন হয়ে যেতে আর শুভেন্দুকে এত আপন করে নিতে পারল? অন্য মেয়ে হলে কি করতো বলা যায় না, কিন্তু শুক্তি আশ্চর্য করেছে। এই কদিনের মধ্যে এই গেঁয়ো ছোট জগৎপুরকেই ভালোবেসে ফেলেছে শুক্তি। ঝিঝি ডাকা সন্ধ্যা আর ফেউ ডাকা রাত্রিকেও অবাক করে জানালার ধারে বসে চোখ মেলে দেখেছে শুক্তি। এতটা আশা করেনি শুভেন্দু, বরং একটু আশঙ্কাই ছিল। শহরের শিক্ষিতা মেয়ে ছোট জগৎপুরের মতো এমন একটা জগৎ ছাড়া গ্রামকে ভালো লাগিয়ে নিতে পারবে কিনা। কিন্তু সে আশঙ্কা মিথ্যা করে দিয়েছে শুক্তি। আজই সকালে একটা বাচাল বউ কথা কাউকে দেখবার জন্য ঘর থেকে বের হয়ে একেবারে দেউড়ির বাইরে গিয়ে গাছের মাথার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল শুক্তি অনেকক্ষণ। ভুলেই গিয়েছিল শুক্তি সে হলো এ বাড়ির বউ, নতুন বউ, আর জগৎপুরের বউ রানী। তাছাড়া বাড়িতে এতগুলি কুটুম মানুষ যখন রয়েছে, তখন কিন্তু এই ছোট জগৎপুরের আলো ছায়া আর শব্দকে আপন করে নেবার টানে সেসব ঘোমটা ঢাকা নিয়মও ভুলে গিয়েছে শুক্তি। আরও সুখের কথা, শুক্তিকে দেখে, তার চেয়ে বেশি শুক্তির ব্যবহার দেখে কুটুমেরা একটু মুগ্ধই হয়ে গিয়েছে। এই তো চাই, এরই মধ্যে যে মেয়ে এত আপন করে নিয়েছে শ্বশুরবাড়ির জীবনকে, সে মেয়ে সুখী হবেই। সবচেয়ে বেশি খুশি হয়েছেন শুভেন্দুর মা। তার ইচ্ছা নতুন বউ যেন এক মুহূর্তের জন্য মনে না করতে পারে যে সে পরের বাড়িতে এসেছে। এরই মধ্যে শুভেন্দুকে সাবধান করে দিয়েছেন মা। বউ আমার হাসবে, খেলবে আর ঘুরে বেড়াবে, বাড়ির মেয়ের মতো থাকবে। যা, কালই সকালে দুজনে গিয়ে জগৎপুরের লক্ষ্মীর মন্দিরে পুজো দিয়ে আয়। শুক্তির মুখের দিকে তাকিয়ে শুভেন্দু বলে, কাল তোমার একটা পরীক্ষা আছে। পরীক্ষা? কিসের? তুমি কত বড় লক্ষ্মী সেটা প্রমাণ হয়ে যাবে। চুপ করে কিছুক্ষণ কি যেন ভাবে শুক্তি। শুভেন্দু ঠাট্টা করে, কি ভয় পেয়ে গেলে নাকি? ভয়? ভয় করবার কি আছে? না করলেই ভালো। আমি ভয় করবার মানুষ নই, নইলে এখানে আসতাম না। শুভেন্দুর হাত ধরে টান দেয় শুক্তি। চলো, কোথায় যাবে? কোথায় তোমার পরীক্ষা? শুভেন্দু হাসে, আজ নয়, কাল সকালে। এখন তো কোনো ভয় নেই শুক্তির মনে। এখানে আসবার আগেও খুব বেশি কিছু ছিল না, বরং ভয় দেখাবার চেষ্টা করেছিলেন বাড়ির আর সবাই। স্টেশন থেকে 10 মাইল ধুলো আর চোর কাটা ডিঙিয়ে তবে পৌঁছতে পারা যাবে ছোট জগৎপুরে। চিঠি পৌঁছয় 3 দিনে। এ তো প্রায় জগৎ ছাড়া একটা জায়গা। মনের মধ্যে একটু কিন্তু কিন্তু ভাব নিয়েই ছোট জগৎপুরের পাত্র সম্বন্ধে চিন্তা করেছিলেন বাড়ির সকলেই। পাত্র ভালোই, ছোট জগৎপুরের 16 আনার মালিক। বয়স আর চেহারার দিক দিয়ে পাত্র ভালোই, লেখাপড়ার দিক দিয়েও। ওই জেলারই সদর কলেজে পড়ত, বিএ পাশ করেছে আর 4 বছর হলো। তবে এটা বোঝা যায়, শহরের জীবন আর চালচলন থেকে ছেলেটি যেন একটু দূরেই সরে থাকতে চায়। কলকাতায় একটা ভালো চাকরি পেয়েও নেয়নি। 2টো ট্র্যাক্টর কিনেছে এবং মাইনে দিয়ে একজন পাশ করা কৃষি ওভারসিয়ারকেও রেখেছে। ছেলেটির মতিগতি দেখে মনে হয় নিজের রাজ্যে রাজাবাবু হয়ে আর ছোট জগৎপুরের মাটি ঘেঁটে ঘেঁটেই সে তার জীবন কাটিয়ে দিতে চায়। ভালোই তো। কিন্তু ভয় ছিল শুক্তি পছন্দ করবে কিনা এই বিয়ের প্রস্তাব। যেরকম মুখচোরা মেয়ে, মনে আপত্তি থাকলেও কিছু বলবে না। আজ 4 বছর ধরে কত প্রস্তাবই তো এলো আর গেল, কিন্তু শুক্তির মুখ থেকে পছন্দ অপছন্দের একটা সামান্য হ্যাঁ বা না, মুখের ভাবে আগ্রহ বা অনিচ্ছার সামান্য একটু ইঙ্গিতও কোনোদিন দেখা গেল না। এই সম্বন্ধটা আবার একটু অন্য রকমের।
একেবারে গাঁ দেশের চেহারা সম্বন্ধে কোনো ধারণাই নেই শুক্তির। সুতরাং শুক্তির মনে আপত্তি থাকলে এই বিয়ের অর্থ হবে মেয়েটাকে জোর করে বনবাসে পাঠানো। কিন্তু মুখ চোরা মেয়েই সবাইকে আশ্চর্য করে দিয়ে মুখ খুলল। এখানেই ভালো, হোক না গাঁ দেশ, শহরের চেয়ে আর কত বেশি খারাপ হবে। এমনিতে দেখে মনে হয় যেন কিসের একটা ঘেন্নায় গাড়ি ঘোড়ার শব্দে অশান্ত ও জনতা পীড়িত এই শহুরে জীবনের স্পর্শ থেকে বনবাসে চলে যাবার জন্যই একটা জেদ মনের মধ্যে পুষে নিয়ে 4টে বছর অপেক্ষা করছিল শুক্তি। যেই সুযোগ এলো অমনি চলে গেল। ছোট জগৎপুরকে এত ভালো লেগে যাবে এটাও কল্পনা করতে পারেনি শুক্তি। ভাবতে গিয়ে আরও আশ্চর্য হয় শুক্তি। ছোট জগৎপুরকে চোখে দেখার আগেই যেন জায়গাটাকে ভালো লেগে গিয়েছিল। কবে, কোন দিন থেকে তাও মনে করতে পারে না শুক্তি। ছোট জগৎপুরের মানুষটির সঙ্গে 5 মিনিটের আলাপের পরই, এই তো মাত্র 5 দিন আগে, মাঝরাতের বাসর ঘর যখন নিরালা হলো তখন বলেছিল, আমি তো ভেবেছিলাম শহরের মেয়েকে দেখেই কে জানে কি মনে করে তুমি চমকে উঠবে। শুক্তি, আমি চমকে উঠেছিলাম ঠিকই, আমার এত সুন্দর ভাগ্য দেখে। ছোট জগৎপুরের একটা কৃতার্থ ও প্রসন্ন প্রাণ সেই যে শুক্তির হাত ধরল, কোথায় রইল শুক্তির ভয়? না দেখা গাঁ দেশ ছোট জগৎপুরকে যেন সেই মুহূর্তে ভালোবেসে ফেলেছিল শুক্তি। ছোট জগৎপুরই একটা ছোট জগৎ, এবং বাড়ি বলতে এই একটি মাত্র বাড়ি, যার নাম রাজবাড়ি, আর সবই কুঁড়ে ঘর। পথে বের হয়ে শুক্তি অবাক হয়ে যায় গায়ের চেহারা দেখে। এখানে সেখানে ডোবা, এদিকে ওদিকে কাঁটার ঝোপ, এক জায়গায় ঘন সবুজ পাতায় ঠাসা হাজার হাজার বুনো লতা সাপের মতো দেহ জড়াজড়ি করে ছোট একটা ঘাট বাঁধানো পুকুরকে একেবারে ঢেকে ফেলেছে। বুঝতে পারা যায় না সাপগুলি লতার মতো হয়ে গিয়েছে না লতাগুলি সাপের মতো হয়ে গিয়েছে। ওটা কি? দূরে উঁচু ইটের ঢিবির মতো একটা জায়গা, তার সারা গায়ে জংলা গাছের সাজ। শুক্তির প্রশ্ন শুনে উত্তর দেন শুভেন্দু, ওটা একটা রাসমঞ্চ। রাসমঞ্চের রূপ দেখে চক্ষু স্থির হয়ে যায় শুক্তির। হঠাৎ কতগুলি শালিক কর্কশ্বরে ডেকে ডেকে উঠতে থাকে, আর রাসমঞ্চের জংলা ঝোপের মধ্যে নড়াচড়া করে সাদা কালো একটা জীব। ওটা আবার কি? বাঘডাঁস। হ্যাঁ? শুভেন্দু হাসে, বাঘ নয়। হেসে হেসেই পথ চলতে থাকে শুক্তি। হঠাৎ চমকে উঠলেও এরকমের ভয়কে একটুও ভয়ালো বলে মনে হয় না শুক্তির, বরং ভালোই তো লাগে। ছোট জগৎপুরের রূপ আর প্রাণের পরিচয় বর্ণনা করতে থাকে শুভেন্দু, যেন এক আশ্চর্য দেশের মেয়েকে এক অদ্ভুত দেশের পরিচয় শোনাচ্ছে। শুনতে শুনতে কখনো চক্ষু স্থির হয়, কখনো বা হেসে ফেলে শুক্তি। শুভেন্দু বলে, ওই মৌজাটার অর্ধেকটাই হলো চাকরান, আর তার বাঁয়ে যেসব ক্ষেত দেখছ ওর বেশিরভাগ হলো মহাত্রাণ। এদিকে সবই ব্রহ্মোত্তর আর মৌরসী মোকররি। সবচেয়ে ভালো হলো ওই মেটে সড়কের দুপাশে। হাত তুলে যেন পৃথিবীর চারদিকে ছড়ানো মাটি, জল ও বাতাসের উপর কতগুলি অদ্ভুত ও বিচিত্র সত্ত্বের আর স্বামিত্বের গর্ব বর্ণনা করে শোনাতে থাকে শুভেন্দু। শুনতে মন্দ লাগে না, যদিও এক বিন্দু অর্থ বোঝা যায় না। নীরবে শুধু হাসতে থাকে শুক্তি। শুভেন্দু নিজের মনের উৎসাহেই বলতে থাকে, সবচেয়ে ভালো উসুল আর আদায় হয় ওই দুটো বাজেয়াপ্ত আর খারিজ মহল থেকে। শুক্তি তার ধুলো মাখা পায়ের চেহারার দিকে তাকিয়ে বলে, ধুলোও লাল রঙের হয় নাকি? হয় বই কি,
বাঘা এঁটেলের রঙই হলো লালচে। কোনো মতেই রবি ফলানো যায় না, তবে নদীর দিকে 2000 বিঘের ওপর বেলে আর দোঁয়াশ আছে। ধান ফলে চমৎকার। এছাড়া ভালো মাটি বলতে ছোট জগৎপুরে আর বিশেষ কিছু নেই। উত্তরে ওগুলি সবই হলো সাবেক পতিত, যত সব ঘাসি, কাঁকড়ে আর হাসি থামাতে গিয়ে থেমে যায় শুক্তি। শাড়ির আঁচলটা শুভেন্দুর চোখের সামনে তুলে ধরেই শিউরে উঠতে থাকে। ইস, কি বিশ্রী কতগুলো পোকা! কাপড়টাকে কি ভয়ানক কামড়ে ধরেছে দেখো। শুভেন্দু বলে, পোকা নয়, চিড়চিড়ে ফল। শুক্তি অপ্রস্তুত হয়ে হাসতে থাকে। বেশ সুন্দর ফল তো, নামটা আরো সুন্দর। সত্যি, এই ঝোপঝাড়, গাছপালা আর লতাপাতার নামগুলিই বা কি অদ্ভুত। চলতে চলতে শুভেন্দু আরও নাম শোনাতে থাকে। এগুলি হলো হাড় জোড়া লতা, ভাঙা হাড় জুড়ে দেয়। ওটা হলো একটা মাকড়া গাব। ওই দেখো, কাঁঠালের গাছটাকে কি ভয়ানক বাঁদরায় ছেয়ে ফেলেছে। আর ওই যে একটা কাকডুমুরের জঙ্গল দেখছ, তার ওপাশেই হলো দিঘি। এগুলিকে বলে হাতি সুঁড়ো, ওগুলি শেয়াল কাঁটা। একটা কুকশিমের ঝাড় আর দুটো কেউ ঠ্যাঙার ঝোপের পাশ দিয়ে আঁচল বাঁচিয়ে সাবধানে হাঁটতে হাঁটতে হেসে ফেলে শুক্তি। থাক, এত সুন্দর সুন্দর নামগুলি আর শুনিও না, মনে রাখতে পারবো না। শুভেন্দু বলে, ওই যে জগৎলক্ষ্মী মন্দির। ভাঙাচোরা আর বট অশ্বত্থের শিকড়ে জড়ানো একটা শীর্ণকায় পঞ্চরত্ন মন্দির। চারদিকের বনবাদারে এখনো যেন অন্ধকার লুকিয়ে রয়েছে। মশার এক একটা ঝাঁক উড়ে যায় শব্দ করে। কি অদ্ভুত শব্দ! দিনের আলোকে চামচিকে ওড়ে অন্ধের মতো দিক বিদিক বোধ হারিয়ে। শুক্তি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এই কি জগৎলক্ষ্মীর মন্দিরের চেহারা! মন্দিরের দরজা খুলে দিল পৈতগলায় যে লোকটা, তার দিকেও হতভম্বের মতো তাকিয়ে থাকে শুক্তি। লোকটা যেন এই কাঁটালতার ঝোপে পালিত একটা পাখির মতোই দেখতে। রোগা এইটুকু জীর্ণশীর্ণ দেহ নিয়ে জগৎলক্ষ্মীর পূজারী দরজা খুলে দাঁড়িয়ে থাকে। বুকের পাঁচড়াগুলি হাঁপায়। মন্দিরের ভিতরে কোনো মূর্তি নেই, শুধু পাথরের উপর একটা ধুনুচি রয়েছে। তার মধ্যে ধুনো পুড়ছে, অল্প অল্প ধোঁয়া ছড়িয়ে। পুজোর ডালা থেকে ফুল আর সিঁদুরের কৌটো তুলে ধুনুচির সামনে রাখে শুক্তি। পূজারী লোকটা ধুনুচির গায়ে সিঁদুরের কৌটোটা একবার ছুঁয়ে আবার ডালার ভেতর রেখে দেয়। তারপরেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। পকেট থেকে একটা টাকা বের করে শুক্তির হাতে তুলে দেয় শুভেন্দু। টাকাটা ধনুচির কাছে রেখে একটা প্রণাম করে শুক্তি। পূজারী অস্ফুট স্বরে আর হাত তুলে আশীর্বাদের ভঙ্গিতে কি যেন বলতে থাকে। জগৎলক্ষ্মীর কাছ থেকে সরে এসে বাইরে দাঁড়িয়েই হাঁপ ছাড়ে শুক্তি। এ কি রকমের জগৎলক্ষ্মী, বুঝলাম না কিছু। শুভেন্দু বলে, আরও মাইল 2 উত্তরে যে গ্রামটা রয়েছে তার নাম হলো বড় জগৎপুর। সেই গ্রামের কিছু আর এখন নেই, পুষ্করা লেগে সব শেষ হয়ে গিয়েছে। শুক্তির স্থির চক্ষুর কৌতূহল লক্ষ্য করে, আর শুভেন্দু কাহিনীটাকে আরো তাড়াতাড়ি সারতে থাকে। এসব অনেক দিন আগের কথা। ছোট জগৎপুরের পুষ্করা লাগাতে মড়ক আর মরণ আস্তে আস্তে এগিয়ে আসছিল বড় জগৎপুরের দিক থেকে এই দিকে। এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না, তবু এখানেই এসে ছোট জগৎপুরের সব মানুষ দিনরাত পুজো দিত আর প্রার্থনা করত পুষ্করার কোপ থেকে বাঁচবার জন্য। পাশেই ঝোপের ভিতর কিরকম একটা ঝনঝনে শব্দ বেজে ওঠে। শুক্তি চমকে ওঠে। কিসের শব্দ? শুভেন্দু বলে, বোধহয় সজারু। যাক, একদিন মাঝরাতে, সেদিন পূর্ণিমা, দেখা গেল লাল পেড়ে শাড়ি পরে এক মেয়ে একটা ধনুচি নিয়ে ছোট জগৎপুরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ধনুচি থেকে ধোঁয়া উঠছে, ধুনোর গন্ধে ভরে উঠল গ্রাম। তারপরের দিনই দেখা গেল
এই মন্দিরের ভিতরে একটা ধনুচি রয়েছে এবং তার মধ্যে ধুনো পুড়ছে। তার মানে কি হলো? তার মানে এই যে স্বয়ং লক্ষ্মী নিজে এসে ধুনোর ধোঁয়া ছড়িয়ে ছোট জগৎপুরকে পুষ্করার কূপ থেকে বাঁচিয়ে দিলেন। ও তুমি বিশ্বাস করো? শুভেন্দু হাসে। বিশ্বাস করতে তো ভালোই লাগে। সত্যি হলে তো ভালোই ছিল। তোমার বিশ্বাস হচ্ছে না? না। যাক, কিন্তু মনে রেখো, তোমার একটা পরীক্ষা আরম্ভ হলো। কি? কদিনের মধ্যেই এমন একটা কোনো ঘটনা ঘটা চাই যাতে বোঝা যাবে যে তুমি একটি খাঁটি লক্ষ্মী। চমকে ওঠে শুক্তি। আমি কি করে ঘটনা ঘটাবো? তোমার পুজোর ফলেই ঘটনা ঘটবে। যদি ছোট জগৎপুরের মানুষ আর রাজবাড়ির জীবনে কোনো নতুন সৌভাগ্য দেখা দেয়, তবে বুঝতে হবে যে তুমি সত্যিই লক্ষ্মী। শুক্তির কণ্ঠস্বরে হঠাৎ বিরক্তির ভাব ফুটে ওঠে। এরকম কোনো শর্ত আমি করেছিলাম নাকি? শুভেন্দু হাসে। তুমি শর্ত করবে কেন? এটা হলো এই ছোট জগৎপুরের শর্ত। চিরকাল এখানে এই শর্তেই রাজবাড়ির নতুন বৌরানীরা পরীক্ষা দিয়েছে। সবাই পাশ করেছে নিশ্চয়ই? হ্যাঁ, সেই ইতিহাস মার কাছেই শুনতে পাবে। কোনো উত্তর দেয় না শুক্তি। ছোট জগৎপুরের এইসব কাঁটা ভরা ঝোপ, সাপের মতো হিংস্র লতা, পোকার মতো ফল, জন্তুর মতো গাছপালা, বিদঘুটে শব্দ আর নানা রকমের অন্ধকারের মধ্যে কোনোই ভয় ছিল না। হঠাৎ কোথা থেকে এক অদ্ভুত গা ছমছম করা কাহিনীটা এসেই যেন এই প্রথম ভয় পাইয়ে দিল শুক্তিকে। গম্ভীর মুখে চলতে চলতে হঠাৎ থেমে দাঁড়ায় শুক্তি। এক মুহূর্ত কি যেন ভাবে, তারপরেই হেসে ওঠে। আমার একটু দরকার আছে, আর একবার মন্দিরে চলো। একটু বিস্মিত না হয়ে পারে না শুভেন্দু। এখনই? হ্যাঁ। চামচিকার দল আবার কিচমিচ শব্দ করে উঠতে থাকে। ধুনোর গন্ধে ভরা মন্দিরের ভিতরে ঢুকে ধনুচির কাছে মাথা উপুর করে অনেকক্ষণ পড়ে থাকে শুক্তি। শুক্তির কাণ্ড দেখে হতভম্বের মতো দাঁড়িয়েই থাকে শুভেন্দু। যেন এক অজ পাড়াগাঁয়েরই অসহায় ও দুর্বল একটা মেয়ের বিপন্ন আত্মার কাতর আবেদনের মতো পড়ে রয়েছে শুক্তি। কে জানে কি প্রার্থনা করছে শুক্তি। দু ঠোঁটের কাঁপুনিতে অতি ক্ষীণ স্বরে ফিসফিস করছে যে ভাষা, তার একটা কথাও শুনতে পায় না শুভেন্দু। উঠে এসে শুভেন্দুর কাছে দাঁড়ায় শুক্তি। চলো এবার। আরো বিস্মিত হয়ে বেদনার্ত চোখে তাকিয়ে থাকে শুভেন্দু। ভেজা ভেজা মনে হচ্ছে শুক্তির চোখ। শুভেন্দু বলে, গল্পটা বলে তোমাকে কষ্ট দিলাম মনে হচ্ছে? শুক্তি হাসে। একটুও না। একটা সাড়াই পড়ে গেল ছোট জগৎপুরে। বৌরানী লক্ষ্মী, বৌরানী লক্ষ্মী। দুপশলা জোর বৃষ্টি হয়ে গিয়েছে। জগৎপুরের শক্ত এঁটেল মাটির ক্ষেত ভিজে নরম হয়ে গিয়েছে। এবার লাঙল আর রোপাই আরম্ভ করে দিলেই হলো, আর কোনো অসুবিধে নেই। সদর থেকে খবর নিয়ে এসেছে উকিলের মোহরি। 3 বছর ধরে ঝুলছিল যে মামলাটা, কাল তার রায় বের হয়েছে। এতদিনে 60,000 টাকার ডিক্রি পেয়েছে শুভেন্দু। শাশুড়ি ডাক দিয়ে বলেন, বৌমা, আজ হলো চতুর্দশী, আজই একবার গিয়ে হর্ষমতির জল ছুঁয়ে এসো। ও শুভেন্দু, শুনেছিস? শুভেন্দু বলে, হ্যাঁ শুনেছি, আজই যাব। শুক্তি হাসি বন্ধ করে, হঠাৎ গম্ভীর হয়। হর্ষমতির জল মানে? ওই সেই দিঘিটা, ওর নাম হলো হর্ষমতির সাগর। ওর জল ছুঁলে কি হয়? হাসতে থাকে শুভেন্দু। শুক্তি তেমনই গম্ভীরভাবে বলে,
আর একটা গল্প আছে বোধহয়। হ্যাঁ। আর একটা পরীক্ষা দিতে হবে নিশ্চয়ই। নিশ্চয়ই। আর পারি না। অপ্রস্তুতভাবেই আক্ষেপ করে অন্যদিকে মুখ লুকিয়ে বসে থাকে সুক্তি। এইভাবেই কি অনন্তকাল এখানে শুধু পরীক্ষা দিতে হবে? ছোট জগৎপুর নামে এই রাজ্যি ছাড়া রাজ্যিটা তো দেখতে বড় নিরীহ। আশা মাত্র একেবারে বৌরানী বলে আদর করে আর মাথায় তুলে রাখতে চায়। কিন্তু এত অভ্যর্থনার ভিতরে আবার এইসব পরীক্ষা করার ষড়যন্ত্র কেন? শুভেন্দু সান্ত্বনার সুরে বলে, কি হয়েছে? কতটুকুই বা হাঁটতে হবে? বরং একবার বেরিয়ে এলে ভালোই লাগবে তোমার। হাঁটতে ভয় পাই না, বেড়ানোও অভ্যেস আছে। তবে কিসের ভয়? সুক্তি ভ্রু কুঞ্চিত করে। ভয়? ভয় কেন করব? কি পাপ করেছি যে একটা দিঘির জল ছুঁতে ভয় করব? খুশি হয়ে সুক্তির হাত চেপে ধরে শুভেন্দু বলে, চলো, পথে অনেক নতুন জিনিস দেখাবো তোমাকে। দ্বিধা করে বা দেরি করে কোনো লাভ নেই। পরীক্ষাটার সম্মুখীন হবার জন্যেই প্রস্তুত হয়ে সুক্তি বলে, চলো। মস্ত বড় একটা ডাঙার উপর দিয়ে চলতে চলতে সুক্তির মনের ভার আস্তে আস্তে মিটে যেতে থাকে। ডাঙার মাটি শক্ত, কিন্তু নরম ঘাসে ঢাকা। কাঁটার ঝোপঝাপ সরিয়ে ছোট জগৎপুরের মনটা যেন বেশ খোলামেলা হয়ে উঠেছে। মস্ত বড় একটা গাছের মৃতদেহ পাথরের মতো শক্ত ও মসৃণ হয়ে পড়ে রয়েছে ডাঙার এক জায়গায়। শ্রান্ত হয়ে গাছের উপর বসে শুভেন্দু ও সুক্তি। গল্প করে শুভেন্দু, এটা কি বলতে পারো? গাছ বলেই তো মনে হচ্ছে। গাছ কি এরকম পাথরের মতো হয়? তবে কি এটা? এটা হলো বক রাক্ষসের লাঠি। সেই যে ভীমের হাতে মার খেয়ে মরে গেল বক, সেই দিন থেকে তার লাঠিটা পড়ে আছে এখানে। হেসে ওঠে সুক্তি। শুনতে ভালোই লাগে। এরকম হাজার গল্প হাজার মনের ভিতরে পুষে রাখুক না ছোট জগৎপুর। কিন্তু কিন্তু হর্ষমতির গল্পটাও কি এই রকমের? হর্ষমতি সাগরের কাছে পৌঁছবার পর গল্পটা শুরু করে শুভেন্দু। দাম আর টোপাপানায় ভরা প্রকাণ্ড সাগর। ভাঙা ভাঙা এক একটা ঘাটের শ্যাওলা মাখা ইট ছড়িয়ে আছে এলোমেলোভাবে। তালগাছের উপর এই ভরা দুপুর অলস হাড়গিলা নিস্পন্দ হয়ে ঘুমায়। যেমন নির্জন জায়গাটা, তেমনি একটা নিস্তব্ধতা যেন থমকে রয়েছে। শুভেন্দু বলে, সে অনেকদিন আগেকার কথা। এই যে কলাইয়ের ক্ষেতটা দেখছ, এখানেই ছিল এক রাজার বাড়ি। রাজার বড় দুঃখ ছিল, কারণ রানী হর্ষমতি ছিলেন বন্ধা। সুক্তি হাসে। থাক, আর শুনতে চাই না। এ গল্প না শুনলেও চলবে। সাগরের জল ছুঁয়ে এই চতুর্দশীতে একবার মাথায় হাত না দিলে তো চলবে না। কেন? এখানকার নিয়ম। অদ্ভুত নিয়ম, বেহায়া নিয়ম। তুমি ওদিকে মুখ ফিরিয়ে দাঁড়াও। ঘাটের দিকে এগিয়ে যায় সুক্তি। শুভেন্দু বলে, গল্পটা আগে শুনে নাও। একদিন স্বপ্নে শুনতে পেলেন হর্ষমতি। থেমে মুখ ফিরিয়ে প্রশ্ন করে সুক্তি, কি শুনতে পেলেন? চোখ বুজে শুধু স্বামীর মুখ মনে করতে করতে এক চতুর্দশীর দুপুরে এই সাগরের জলে বারবার 3 বার ডুব দিয়ে পদ্মের শিকড় স্পর্শ করবি, তাহলেই তোর কোল আলো করা। সুক্তি মুখ কালো করে তাকায়। এটাও দেখছি একটা পরীক্ষা। বারবার 3 বার স্বামীর মুখ স্মরণ করে জল ছুঁতে হবে, এই তো? হ্যাঁ, যেন অন্য কোনো মুখ ভুলেও মনে না আসে, এই তো? হ্যাঁ। সুক্তি মুখ ভার করে বলে, চলো বাড়ি যাই। শুভেন্দু বিষণ্ণভাবে বলে, সামান্য একটা গল্পের উপর এত রাগ করছো কেন তুমি? চুপ করে ভাঙা ঘাটের হিংস্র দাঁতের মতো শ্যাওলা মাখা ইটগুলির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে সুক্তি।
শুভেন্দুও আনমনার মতো দূরের দিকে তাকিয়ে থাকে। চুপ করে যেন শুক্তির এই আপত্তির আঘাতটাকে সহ্য করবার চেষ্টা করছে শুভেন্দু। কিসের জন্য, কেন এরকম করছে শুক্তি? কি বলতে চায় শুক্তি? শুক্তি ডাকে, শুনছ? কি? আমার কেমন ভয় ভয় করছে। কেন, কিসের এত ভয়? এ প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ শুভেন্দুর হাত ধরে সাগ্রহে অনুনয়ের সুরে শুক্তি বলে, কিছু মনে করো না, তুমি এসো, আমার মাথা ছুঁয়ে আমার কাছে দাঁড়াও, তবে আমি 3 বার জল স্পর্শ করতে পারবো। শুভেন্দুর মুখের বিষণ্ণতা কেটে যায়। তাই বলো, এ তো রানী হর্ষমতির চেয়েও 1 ডিগ্রি বেশি চলে গেল, চলো। লক্ষ্য করে শুভেন্দু সাগরের জল 3 বার মাথায় ছোঁয়ানো হয়ে যাবার পরেও আর একবার জল তুলে চোখ দুটোকে ধুয়ে ফেলে শুক্তি। ফেরবার পথে শুভেন্দু আর একবার জিজ্ঞাসা করে, এসব গেঁয়ো নিয়ম টিয়ম পালন করতে তোমার খুব কষ্ট হচ্ছে শুক্তি? শুক্তি বলে, না, তুমি যতক্ষণ সঙ্গে আছো কোনো কষ্টই হবে না। ছোট জগৎপুরকে ভালো লাগে, ভালো লাগে ছোট জগৎপুরের এই মানুষটিকে, কিন্তু ভয় করে ছোট জগৎপুরের এই কাহিনীগুলিকে। কি ভয়ানক এক একটা কাহিনী, যেন বুক চিরে পরীক্ষা করে দেখতে চায় ভিতরে কিছু লুকানো আছে কিনা। কিন্তু শুক্তির ক্ষুব্ধ মনের যত অভিযোগ আর আশঙ্কা শান্ত করে দিয়ে আর শুক্তির জীবনেই একটা নতুন ঘটনার সূচনা সরবে ঘোষণা করে দিয়ে শাশুড়ির কণ্ঠস্বরের হর্ষ একদিন ধ্বনিত হয়। কারণ কৃপা করেছে হর্ষমতির সায়র। বৌমা, এবার একদিন নাগেশ্বর তলায় গিয়ে ভয় নাশন করে এসো। ওরে শুভেন্দু, শুনেছিস? ছোট জগৎপুরের গোচর মাঠের পশ্চিমে মস্ত বড় একটা বৃদ্ধ অশ্বত্থ, তার গোড়ার দিকে একটা ফোঁকর, ফোঁকরের ভিতরে আছেন এক অতি বৃদ্ধ নাগ। সে নাগকে কিন্তু আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি, তবুও তিনি আছেন। দ্বিতীয় এক অনন্ত নাগের মতো চিরকাল এখানে আছেন। ছোট জগৎপুরের 100 বছর আগের বৌরানীরাও প্রথম সন্তানের সম্ভাবনার সঙ্গে সঙ্গে এই নাগেশ্বর তলায় এসে ভয় নাশন করে গিয়েছেন। এ অবস্থায় মনে কোনো ভয় রাখতে নেই, ভয় থাকলে সন্তান ভীরু হয়। শুক্তি একটু উৎসাহিতভাবেই প্রশ্ন করে, ভয় নাশনটা আবার কি? ভয় নাশন পুজো। যে ভয়কে সবচেয়ে বেশি ভয় হয় সেই ভয়ের কথা জানিয়ে দিতে হবে নাগেশ্বরকে, তাহলে জীবনে আর সে ভয় থাকবে না। শুক্তি বলে, চলো। চলতে দেরি হয়নি, পৌঁছতেও দেরি হয়নি। নাগেশ্বর তলায় এসে বুড়ো অশ্বত্থের গোড়ায় মাটির ভাঁড়ে দুধ রেখে দিয়ে প্রণাম করে শুক্তি। অশ্বত্থতলার ধুলো লাগে কপালে। শুক্তি যেন কৃতার্থভাবে উঠে দাঁড়ায়। জিজ্ঞাসা করে, নাগেশ্বর কৃপা করলেন কিনা কি করে বুঝব? সূর্য ডুববার পরেই ফিরে এসে যদি দেখতে পাও যে ভাঁড়ের সব দুধ খেয়ে চলে গিয়েছেন নাগেশ্বর, তবেই বুঝবে যে। সূর্য তো ডুবতে চলল, তাহলে চলো একটু ঘুরে ফিরে তারপর এসে দেখবে। ঘুরে ফিরে বিকেলের শেষটা পার করে দিয়ে প্রথম সন্ধ্যার ছায়ান্ধকারে বুড়ো অশ্বত্থের কাছে ফিরে আসে শুভেন্দু আর শুক্তি। শুভেন্দু বলে, ওই দেখো। আনন্দে শুভেন্দুর হাত ধরে হাসতে থাকে শুক্তি। প্রার্থনা গ্রহণ করেছেন নাগেশ্বর। ভাঁড়ে 1 ফোঁটা দুধ নেই। কখন এসে নিঃশব্দে সব দুধ পান করে অশ্বত্থের গহ্বরে আবার অদৃশ্য হয়ে গিয়েছেন। ফেরবার পথে শুভেন্দু জিজ্ঞাসা করে, কোন ভয়ের কথা নাগেশ্বরকে জানালে? শুক্তি হাসে, তা কেন বলবো? আমিও একদিন নাগেশ্বরের কাছে এসে ভয় নাশন করে গিয়েছি। শুক্তি হেসে লুটিয়ে পড়তে চায়। তোমার আবার ভয় নাশন কিসের?
তোমারও কি? হ্যাঁ, পুরুষরাও এসে এখানে ভয়নাশন করে। ছোট জগৎপুরের নিয়ম আছে, বিয়ে করতে যাবার আগে নাগেশ্বরের কাছে মনের ভয়ের কথা বলে দূর করে নিতে হয়। তুমি কোন ভয়ের কথা বলেছিলে? তা বলবো কেন? বলো না, আমি শুনলে দোষ কি? গেঁয়ো মানুষের মনের একটা বাজে ভয়ের কথা, সে কথা শুনে তোমারই বা লাভ কি? সন্ধ্যার ছায়ান্ধকারেই শুক্তি দেখতে পায় শুভেন্দুর চোখ দুটো কেমন অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। শুক্তি বলে, নাগেশ্বর তোমার প্রার্থনা গ্রহণ করেছিলেন তো? ভাঁড়ের দুধ তো সব চেটেপুটে খেয়ে চলে গিয়েছিলেন, তবে আর ভাবনা কিসের? তবুও ভাবনা হয়, সন্দেহ হয়, নাগেশ্বর আমাকে ঠকালেন না তো? শুভেন্দুর চোখে সেই অদ্ভুত ভঙ্গি, আর দৃষ্টিটাও তেমনি। শুক্তি বলে, তোমার সন্দেহের কোনো অর্থই হয় না, নাগেশ্বর কাউকে ঠকাতে পারেন না। শুক্তির সান্ত্বনার ভাষা ও ভঙ্গি দেখে হেসে ফেলে শুভেন্দু। তুমি যখন বলছো তখন বিশ্বাস করছি নাগেশ্বর আমাকে ঠকায়নি। পথ চলার ছন্দ যেন দুজনেই আবার ফিরে পায়। আকাশে সন্ধ্যা তারা, একটু দূরে চাষিদের আঙিনায় ঘরে ফেরা গরুর ডাক বাতাসে সাড়া জাগিয়ে তোলে। একটা মাটির দ্বীপ জ্বলছে একেবারে নিকটেই, ঢিপির মতো একটা জায়গা, জংলা লতা পাতায় ঢাকা। শুক্তি প্রশ্ন করে, এখানে আবার প্রদীপ জ্বলে কেন? এই মাসটা প্রতি সন্ধ্যাতেই এখানে প্রদীপ জ্বলবে। কেন? এটা হলো রূপো ঠাকরুনের ভিটা। এটাও গল্প বোধ হয়। হ্যাঁ, রূপো ঠাকরুন ছিলেন একজন সতী সাধ্বী। পায়ে যেন হঠাৎ কি একটা ফুটেছে। বেদনার্থের মতো মুখ করে অন্যদিকে তাকিয়ে শুক্তি বলে, চলো, রাত হয়ে আসছে। চলতে থাকে শুভেন্দু, কিন্তু রূপো ঠাকরুনের গল্পটা না বলে থাকতে পারে না। রূপো ঠাকরুন ছিলেন গরিব বামুনের বউ, দেখতে পরমা সুন্দরী। এত গরিব যে 2 কড়ি খরচ করে সদবার স্বাদ একটু আলতা কেনবারও উপায় ছিল না রূপো ঠাকরুনের। একদিন কোথা থেকে অচেনা অজানা একটি মেয়ে এসে বলল, দুঃখ করো না রূপো ঠাকরুন, তুমি জল দিয়েই আলতা পরো। যদি সতী হয়ে থাকো তবে তোমার পায়ে লেগে জলই আলতা হয়ে যাবে। তাই হলো নিশ্চয়ই? হ্যাঁ, যতদিন বেঁচে ছিলেন রূপো ঠাকরুন ততদিন জলের আলতাই পরতেন। জলের দাগ আলতার চেয়েও বেশি রাঙা হয়ে উঠত রূপো ঠাকরুনের পায়ে। বাহ, চমৎকার গল্প। শাশুড়ি ডাক দিলেন, ও বৌমা, প্রজাবাড়ির মেয়েরা এসেছে তোমার কাছে, শুনে নাও কি বলছে ওরা। আশ্বিন মাস, ছোট জগৎপুর এই মাসে একটা ব্রত করে, তার নাম সতী সোহাগ। এবছর নতুন বৌরানীর পায়ে আলতা পরিয়ে সতী সোহাগ করবে প্রজাবাড়ির মেয়েরা। সেই কথা জানাতে এসেছে টগর, কালী, খাদি, পটলি, সীতা, ফুলকুড়ি, ধবধবি বুড়ি আর চন্দনা। ছেঁড়া ময়লা কাপড় পরা অস্থিসার কতগুলি রোগা রোগা মেয়ে। আজ ওরা সিধে নিয়ে যাবে, কাল এসে আলতা পরিয়ে সতী সোহাগ করে যাবে। প্রজাবাড়ির মেয়েদের প্রস্তাবটা চুপ করে দাঁড়িয়ে শুনল শুক্তি। আড়ালে দাঁড়িয়ে মুখ টিপে হাসল শুভেন্দু। আতসের করে চিঁড়ে সিধে নিয়ে চলে গেল প্রজাবাড়ির মেয়ের দল। সন্ধ্যা হতেই শুভেন্দুর সঙ্গে একটা ঝগড়ার মতোই ব্যাপার করে ফেলল শুক্তি। তোমাদের এই রাজ্যে ছাড়া গ্রামটা কি কতগুলি গল্প দিয়ে তৈরি? শুভেন্দু বলে, তাই তো দেখছি। পৃথিবীর কোথাও এমন সৃষ্টি ছাড়া ব্রত আছে বলে শুনিনি। তাও সত্যি। সতী সোহাগ ব্রতটার অর্থ কি? ওই রূপো ঠাকরুনের ভিটার মাটি আলতার সঙ্গে গুলে পায়ে পরিয়ে দেবে। তাতে কি হয়? অনেক কিছু ভালো হয়, আবার উল্টোটাও হয়। সে গল্প যদি শুনতে চাও
তো বলি। জানালার কাছে এসে দাঁড়িয়ে অনেক দূরের একটা অন্ধকারের দিকে তাকায় শুভেন্দু। ওই বড় জগৎপুরের ডাঙাটা যেখানে আরম্ভ হয়েছে তারই পূবে আছে চোখটেরির খাল। এক চোখটেরি একবার গাঁয়ের 100 মেয়েকে মিঠাই মন্ডা খাইয়ে খুব ঘটা করে সতী সোহাগ করিয়েছিল। চোখটেরির পায়ে টুকটুকে লাল আলতা পরানো মাত্রই আলতা জল হয়ে গেল। লোকে বললে, এ কি ব্যাপার? একটু পরেই খবর এলো চোখটেরির স্বামী সাপের কামড়ে মরে গিয়েছে। ধরা পড়ে গেল চোখটেরির জীবনের লুকোনো দোষ। আর সেই লজ্জা সহ্য করতে না পেরে শেষে ওই খালের জলে ডুবে মরে গেল চোখটেরি। গল্পটা মোটেই ভালো নয়। চোখটেরির পাপে চোখটেরি মরল, ভালোই হলো, কিন্তু চোখটেরির স্বামী বেচারা মরবে কেন? শুভেন্দু হাসে। মরে তো গেল, কি আর করা যাবে। কিছুক্ষণ পরে রাতটাও যেন কেমন কেমন হয়ে গেল। কিছুতেই ঘুম আসে না শুক্তির। শুভেন্দুকেও ঘুমোতে দেয় না শুক্তি। ছোট জগৎপুরের আজকের রাত্রিটাকে বড় ভয় করছে শুক্তির। এই রাতটা তো আর কিছুক্ষণ পরে ফুরিয়েই যাবে। তারপরেই সতী সোহাগের আলতা নিয়ে দেখা দেবে কি ভয়ানক একটা সকালবেলা। শুক্তির সমস্ত আত্মাটাই যেন কিসের একটা ভয়ের ধুকপুক করছে। শুভেন্দু বলে, আর কত গল্প শুনবে, এবার ঘুমিয়ে পড়ো। কি করে ঘুম হবে? একটা গল্পেরও কি মাথা মুন্ডু কিছু আছে? যত সব ভয় দেখানো বিদঘুটে গল্প। বাস্তবিক ছোট জগৎপুরের প্রত্যেকটা ছায়া আর শব্দেরও যেন ইতিহাস আছে। যত সব অনুতাপের, প্রায়শ্চিত্তের, শাস্তির আর প্রতিশোধের ইতিহাস। হুম হুম করে একটা পেঁচা ডাকছিল এতক্ষণ, কিন্তু ওটা ঠিক পেঁচার ডাক নয়। শুভেন্দু বলে, অনেকদিন আগে এক ঘুমন্ত গেরস্থকে হত্যা করেছিল এক ডাকাত। তার নাম কেন্দা। সেই গেরস্থের বউয়ের অভিশাপে চিরকালের মতো পেঁচা হয়ে গিয়েছে কেন্দা ডাকাত। ঘুম নেই কেন্দার চোখে। আশ্বিনের এই দিনটিতেই একবার ছোট জগৎপুরের অন্ধকারে উড়ে উড়ে চোখের জ্বালায় ডাকতে থাকে কেন্দা, ঘুমো ঘুমো। চাষি ছেলেরা জেগে উঠে একটা আম গাছের গায়ে জল ছিটিয়ে দেয়। তারপরেই আর পেঁচার ডাক শোনা যায় না। এখানেই বসে দেখা যায় শ্মশানের মাঠের দিকে একটা আলেয়া এগিয়ে চলেছে, কিন্তু ওটা তো ঠিক আলেয়া নয়। শুভেন্দু বলে, ওটা হলো চিন্তেমণির জ্বালা। রোগী স্বামীর উপর রাগ করে চিন্তেমণি একদিন বাপের বাড়ি চলে গিয়েছিল। যেদিন ফিরল সেদিন স্বামীর চিতা জ্বলছে শ্মশানে। সেই যে চিন্তেমণি ঘর ছেড়ে চলে গেল, আর তাকে কোথাও দেখা গেল না। শুধু মাঝে মাঝে অনেক রাতে দেখা যায় আলেয়া হয়ে শ্মশানের মাঠে স্বামীকে খুঁজে বেড়াচ্ছে চিন্তেমণি। অন্ধকার ছাপিয়ে কান্না মেশানো দীর্ঘশ্বাসের মতো একটা ঝড়ের শব্দ অনেক দূর থেকে ভেসে এসে আবার মিলিয়ে যায়, কিন্তু ঝড় নয় ওটা। শুভেন্দু বলে, ওটা হলো ভোলা বেদের দীর্ঘশ্বাস। জখ হয়ে মাটির নিচে গুপ্তধন আঁকড়ে পড়ে আছে ভোলা। এক দেব মন্দির থেকে বিগ্রহের গায়ের সোনা চুরি করে ভোলা বেদে কুয়োর নিচে নেমেছিল লুকিয়ে রাখার জন্য। হঠাৎ কুয়ো ধসে সেই যে মাটি চাপা পড়ল তো পড়লই। শুক্তি বলে, রক্ষে করো, আর গল্প শুনতে চাই না। শুক্তির মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে শুভেন্দু সমবেদনার সুরে বলে, ছি, এত ভয় করতে হয়। শান্ত হয় শুক্তি। কই গো বৌরানী, বৌরানী কই? আঙিনার উপর এক পাল মেয়ের উল্লাস সকালবেলাটাকে চমকে দিয়ে বেজে উঠল। রূপ ঠাকরুনের ভিটার মাটি নিয়ে সতী সোহাগ করতে এসেছে চন্দনা, খাঁদি, সীতা, কালী, পটলি, ধবধবি, টগর আর বুড়ি। ও ঘর থেকে সন্ত্রস্তের মতো ছুটে এসে এ ঘরে শুভেন্দুর কাছে দাঁড়ায় শুক্তি। ওদের চলে যেতে বলো লক্ষ্মীটি, পায়ে পড়ি তোমার,
ছি, সামান্য একটা ব্যাপার নিয়ে এরকম করছো কেন? মা শুনলে বড় রাগ করবেন। অসহায়ের মতো তাকিয়ে থাকে সুক্তি। চোখের দৃষ্টি একটা আতঙ্কে অস্থির হয়ে কাঁপছে, যেন কোনো কথাই শুনতে পাচ্ছে না সুক্তি। চুপ করে অনেকক্ষণ সুক্তির মুখের দিকে তাকিয়ে থাকে শুভেন্দু। তারপর সুক্তির একটা হাত ধরে আস্তে আস্তে সুক্তিকে কাছে টেনে নিয়ে একেবারে চোখের উপর চোখ তুলে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, কেন এত ভয়? সুক্তির সব চঞ্চলতা যেন স্তব্ধ হয়ে যায়, ধীর ও শান্ত। গলার স্বর একটু বিচলিত না করে সুক্তি আস্তে আস্তে বলে, তুমি তো সবই বুঝতে পারো। ঠিক বুঝতে পারি না, কিন্তু কিন্তু নয়, সত্যি। কবে? 4 বছর আগে। সুক্তির হাত ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় শুভেন্দু। ঘরের ভিতর পায়চারি করে বেড়াতে থাকে। হঠাৎ একবার থামে শুভেন্দু। সুক্তির মুখের দিকে একটা কঠিন ও উদাস দৃষ্টি মেলে তাকিয়ে বলে ওঠে, নাগেশ্বরের কাছে আমি এই ভয়ের কথাই বলেছিলাম সুক্তি। এক একটা মুহূর্ত যেন ভয়ঙ্কর নিস্তব্ধতার মধ্যে মরে চলেছে। সুক্তি দাঁড়িয়ে থাকে, তেমনি ধীর, স্থির ও শান্ত। এই রাজ্যি ছাড়া ছোট জগৎপুরের সব কাহিনীর ভ্রুকুটি ভরা চোখগুলিকে আজ বুক চিরে দেখিয়ে দিতে পেরেছে সুক্তি। আর অস্থির হয়ে উঠবার, মুখ লুকোবার আর চোখ ফিরিয়ে নেবার তো দরকার নেই। শুভেন্দু বলে, যাও, ওরা ডাকছে, দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। চুপ করে দাঁড়িয়ে থাকে সুক্তি। শুভেন্দু আবার অনুরোধ করে, মাত্র একটা অভিনয় তো, যাও, সেরে দিয়েই চলে এসো, দেরি করে লাভ কি? ভাঙা ভাঙা নিঃশ্বাসের মতো স্বরে সুক্তি বলে, পারবো না। কেন? রূপ ঠাকুরনের ভিটের মাটি আমি সহ্য করতে পারবো না। হর্ষমতির জল সহ্য করতে পারলে, জগৎলক্ষ্মীর সিঁদুর সহ্য করতে পারলে, এটা আর সহ্য করতে পারবে না কেন? না, আর পারবো না। দুহাতে চোখ ঢাকা দিয়ে ঘরের মেঝের উপরেই বসে পড়ে সুক্তি। শুভেন্দু এগিয়ে এসে কাছে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, কেন পারবে না? চোখের উপর থেকে হাত সরিয়ে শুভেন্দুর মুখের দিকে একবার তাকিয়েই চোখ বন্ধ করে ফেলে সুক্তি। তোমার অমঙ্গল হবে। চমকে ওঠে শুভেন্দু, ঠিক যেমন হঠাৎ আলোর ঝলক লাগলে চমকে ওঠে মানুষের চোখ। এই তোমার ভয়? ওই একটি ভয়। ঘরের মধ্যে পায়চারি করে বেড়ায় শুভেন্দু। সুক্তির চোখ বোঝা মুখের দিকে বারবার তাকিয়ে দেখতে থাকে। ছোট জগৎপুরের অমঙ্গলের জন্য যার এত ভয়, আর একমাত্র ভয়, সে বেচারারই চোখের ঘুম কেড়ে নিয়ে শাস্তি দিচ্ছে ছোট জগৎপুরের কতগুলি নির্মম গল্প। আর একবার তাকায় শুভেন্দু, সুক্তির কাছে এসে দাঁড়ায়। দেখতে অদ্ভুত লাগছে সুক্তির মুখটা, যেন শান্ত হয়ে আর মন ভরে ছোট জগৎপুরের জন্য মঙ্গলের স্বপ্ন দেখছে দুটি ঘুমন্ত চক্ষু। না, কথাটা ঠিকই, নাগেশ্বর কখনো কাউকে ঠকাতে পারেন না। হঠাৎ শুভেন্দুর সারা মুখে যেন একটা কৃতার্থ কামনার হাসি ঝক করে ফুটে ওঠে। পা টিপে টিপে জানালার কাছে এগিয়ে গিয়ে আঙিনার উপর প্রজাবাড়ির মেয়েগুলির দিকে তাকিয়ে চোখের ইশারায় কি যেন একটা কৌতুকের নির্দেশ জানায়। পা টিপে টিপে ফিরে এসে সুক্তির নীরব, নিস্পন্দ ও চোখ বোঝা শান্ত মূর্তিটার পিছনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। হুড়মুড় করে ছড়া গাইতে গাইতে ঘরের ভিতরে এসে ঢুকে পড়ে মেয়ের পাল। টগর, চন্দনা, খাঁদি আর ধবধবি বুড়ি, সীতা, ফুলকুঁড়ি আর কালী। রক্ষে করো, তুমি কোথায়? ভয়ার্ত স্বরে চেঁচিয়ে ওঠে সুক্তি।
শুক্তির মাথার উপর হাত রেখে শুভেন্দু হাসতে হাসতে বলে, এই তো পালিয়ে যায়নি। ততক্ষণে 10-12টা হাত একসঙ্গে হুটোপুটি করে রূপো ঠাকরুনের ভিটের মাটি আলতার সঙ্গে মিশিয়ে শুক্তির দুপায়ে মাখাতে আরম্ভ করে দিয়েছে। চোখে আঁচল চাপা দিয়ে আর শরীরটাকে যেন প্রাণপণে কঠিন করে নিয়ে নিঃশব্দে বসে থাকে শুক্তি। সতী সোহাগের ছড়া আরও জোর গলায় বেজে উঠতে থাকে। রূপো ঠাকরুনের পা গো, কি আশ্চর্যি মা গো, জল হলো আলতে, পা হলো লালতে, কড়ি তুলসী কচি দুব্য ধন্যি, পতি সোহাগী সোনাপুতি কন্যি। অন্য ঘর থেকে শাশুড়ির ডাক শোনা যায়, থামলি এবার? ওরে ও মেয়ের দল, বৌমাকে আর বিরক্ত করিসনি, সিধে নিয়ে ঘরে যা এখন। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।